আসসালামু আলাইকুম। দর্শক, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটি কৌতূহল ছিল যে ভারত এই বিষয়ে কি কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানাবে? ভারত কি আওয়ামী লীগের পাশে এর পরেও দাঁড়াবে? যদি প্রতিক্রিয়া জানায় তার ভাষাটি কেমন হবে? এবং যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে পৃথিবীর আর কোনো রাষ্ট্র বা আর কোনো রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশি অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার হিসেবে কাজ করছেন তারা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেক্ষেত্রে ভারত আসলে কতটা ঝুঁকি নেবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে? আমরা দেখলাম যে ভারত ঠিকই মুখ খুলেছে, প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোনো কথার কথা অর্থে নয়, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া যা লিখছে, ইন্ডিয়া on Tuesday expressed serious concern over the political developments in Bangladesh following the official disbanding of Awami League led by deposed Prime Minister শেখ হাসিনা। অর্থাৎ তারা খুবই গুরুত্বের সঙ্গে উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত প্রেস ব্রিফিং হয়, সেখানে মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের বিষয়টি তারা কিভাবে নিচ্ছে। রণধীর জয়সওয়াল বলছেন যে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বেগ বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করছে ভারত। এই হচ্ছে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই উদ্বেগ জানানোর মধ্য দিয়ে, এই উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে ভারত নতুন করে কোন বার্তা দিল? এটা স্পষ্ট। আমি বরাবরই যেটা বলে আসছি যে ভারত যতদূর করা যায় আওয়ামী লীগের জন্য ততটা করবে, সহজে হাল ছাড়বে না। এবং এই যে প্রতিক্রিয়া, সেটি প্রমাণ করল। এবং খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তীর্থের কাকের মতো বসে আছে ভারতের দিকে, চাতক পাখির মতো বসে আছে যে ভারত কি করে। ভারত অনেক কিছুই করবে, সেই বার্তাটাই দেওয়া হলো এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। এবং অন্যদিকে সরকারের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যে কোনো কাজের প্রতি তাদের ন্যূনতম কোনো সমর্থন নেই, সেটি আরও একবার প্রমাণ করে দিল। তারা নির্বাচনের দাবি করেছে, গণতান্ত্রিক কোনো সরকার বা নির্বাচনের মাধ্যমে কোনো গঠিত সরকার ছাড়া তারা অন্য কারোর সাথে কোনো কাজ করবে না। এই কথাটি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী থেকে শুরু করে সরকারি পর্যায়ে যারা আছেন তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এমনকি বিরোধী দলের অনেকেও তারা একই মত ব্যক্ত করছেন। অনেকে বলছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে ভারতের দৃষ্টি আপাতত সেদিকে নিবদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগের জন্য আসলে আর তারা কিছু করবে না, শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা হয়ে আছে, এটি মনে করার কোনো কারণ নেই। এবং যেখানে ভারতের বিরুদ্ধে মুহুর্মুহু এখনো পর্যন্ত বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নতুন করে যে আন্দোলনের সৃষ্টি হলো, সেইখানেও আমরা দেখেছি অনবরতভাবে ভারত বিরোধী স্লোগান, বিদ্বেষমূলক স্লোগান। এবং এই বিষয়টিও যে তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে, সেটিও নানান মাধ্যমে উঠে এসেছে, অনেক জায়গায় রিপোর্টিং হয়েছে। ভারতের গণমাধ্যমে এই বিষয়ে রিপোর্টিং এসেছে যে বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলনটি গড়ে উঠেছে সেটি মৌলবাদী শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে, সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে মৌলবাদের চরম আস্ফালনের ঘটনা হবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করা হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি যে ভারত কেন এখনো পর্যন্ত একচোখা নীতিতে আছে, কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রতি তারা তাদের সব ধরনের সমর্থন নিয়ে বসে আছে। এই প্রশ্ন উঠতেই পারে, কিন্তু প্রশ্ন উঠলে কি হবে? ভারত আগ্রাসী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ থাকতে, ভারত নানান ধরনের স্বার্থ তাদের নিজেদের জন্য উদ্ধার করে নিয়েছে, বাংলাদেশকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে, এই ধরনের অভিযোগ রয়েছে, অবশ্যই রয়েছে। এবং সবগুলো যে ভিত্তিহীন নিশ্চয়ই তা নয়, কিন্তু আমরা আমাদের স্বার্থের দিকে তাকিয়ে আমাদের দক্ষ কূটনৈতিক সুলভ আচরণ কতটা মেনটেন করতে পারছি।
যারা ভারত বিরোধী মন্তব্য করছেন তাদেরকে তো আমরা আবার নানানভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছি। সেই জায়গা থেকে ভারত যদি নতুন তাদের মতো পথ অবলম্বন করে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষ করে করিডোর ইস্যুতে যা চলছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটি অংশের তো বদ্ধমূল ধারণা জন্মেছে যে সরকার মনে হয় গোপনে এই চুক্তিটি করে ফেলেছে। আর করিডোর, তথাকথিত মানবিক করিডোরটা যদি দেয়াই হয় রাখাইনের উদ্দেশ্যে, সেক্ষেত্রে ভারত নিঃসন্দেহে চুপচাপ বসে থাকবে না এবং দেশটি তার পুরনো মিত্রের জন্য যা যা করার দরকার সেটাই করবে। তারা মনে করে যে আওয়ামী লীগই তাদের সীমান্তের সবচেয়ে বড় পাহারাদার, তাদের সীমান্তকে সুরক্ষা দেবে আওয়ামী লীগ, এর বাইরে আর কেউ নেই। অতএব এই ইস্যুর পরে আবার জামাতে আমির যে নতুন করে কথা বললেন, সেটি ভারতের উদ্বেগ নিঃসন্দেহে আরো বাড়িয়ে দিয়েছে। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি দাবি তুলেছেন যে তিস্তা বহুমুখী প্রকল্প যে কোনো উপায়ে হাতে নিতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাতে কে কি ভাবলো, কে কি বাধা দিল, আমাদের সেদিকে তাকানোর কোনো কারণ নেই। এই কথাগুলো তো আমরা অন্যভাবেও বলতে পারি এবং অবশ্যই তিস্তা বহুমুখী প্রকল্প আমাদের দরকার। ভারত সেখানে বাগড়া দিয়ে রেখেছে আরো আগে থেকে আওয়ামী লীগ থাকতে। চীন যেখানে অর্থায়ন করতে চায় সেটিও এগোয়নি। কিন্তু আমরা কি করব? অবশ্যই করব। কিন্তু সেই করার জায়গাটি যদি চ্যালেঞ্জের জায়গা নিয়ে যাওয়া হয়, সেটি তো অবশ্যই আরো অনেক ধরনের সমস্যার সৃষ্টি করবে। কিন্তু আমরা দেখছি যে এইগুলো জানার পরেও আমাদের একটি পক্ষ অনবরত ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে যাচ্ছে এবং উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে। অতএব ভারত আওয়ামী লীগের পক্ষে যে প্রতিক্রিয়াটি জানিয়েছে, এটি অনেকের কাছে অস্বাভাবিক হলেও আমি খুব স্বাভাবিক দৃষ্টিতেই নিচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পরবর্তী টার্গেটকে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি। মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে, কিন্তু প্রজ্ঞাপনে যেটি এসছে সেটি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার কার্যক্রম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। আওয়ামী লীগ আছে, দল আছে, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমটা নিষিদ্ধ হয়েছে। কিন্তু আর একটা কনফিউশনাল ব্যাপার ঘটিয়েছে গতকালকে নির্বাচন কমিশন, সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়েছে। কেন? যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, সেহেতু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলো কিসের ভিত্তিতে? এটি নির্বাচন কমিশনও আসলে সঠিক জবাব জানে কি না সেটি বড় প্রশ্ন। যেটি হোক, আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ। আমি বলবো যে এই যে সরকার গত 9 মাস ধরে নানা রকম পদক্ষেপের পর, কিংবা সরকারের যে দল এনসিপি কিংবা সমন্বয়করা সফল হলো, যেটি হোক, যে আওয়ামী লীগকে অফিসিয়ালি কার্যক্রম বন্ধ করতে এই মুহূর্তে সফলতার মুখ দেখেছে। এদের আবার অনেকগুলো দাবি ছিল, যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, সেনাপ্রধানকেও অপসারণ করতে হবে, এদের তেমনটাও কিন্তু দাবি ছিল। সংবিধান স্থগিত করতে হবে, সংবিধান নতুন করে লিখতে হবে এবং প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে, এই দাবিগুলো কিন্তু ছিল। আজকে যখন যেভাবেই হোক জোড়াতালি দিয়ে সফল কাম হয়ে গেল, সেহেতু পরবর্তী টার্গেটটাকে, আমার প্রশ্নটা এই জায়গায়, এখন কি তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করবার যে জোরালো দাবিটা সেটি বাস্তবায়ন করবার চেষ্টা করবে, কিংবা সেনাপ্রধান? আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত সরকারের সময়ে শীর্ষ পদে দায়িত্বপ্রাপ্ত যতগুলো পদে ছিলেন যারা, তাদের সবাইকে কিন্তু অপসারণ করা হয়েছে। ধরুন বাহিনী প্রধান, বিশেষ করে র্যাব প্রধান, বিজিবি প্রধান, পুলিশ প্রধান, এমনকি মন্ত্রিপরিষদ সচিব, সব পদ কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু সেনা প্রধানকে এখনো পর্যন্ত চেঞ্জ করতে পারেনি। এখন এই জায়গাটাতেও কি তারা হাত দিতে চাইবে, কিংবা সেই হাতটা দিলে হাতটাকেই থাকবে নাকি হাতটা পড়ে যাবে? কে কাকে সরাবে? ডক্টর ইউনূসকে সেনাবাহিনী সরিয়ে দেবে নাকি সেনা প্রধানকে ডক্টর ইউনূস সরিয়ে দেবে, কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে? দেশে কি ঘটতে যাচ্ছে, এমন প্রশ্ন কিন্তু ডালপালা মেলছে।
তো কাজেই এখন আসলে দেখার বিষয়, এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবার কথা ছিল 11 মে, সেটি বাতিল হয়ে গেছে। আবার গত কয়েকদিন যাবৎ বিশেষ করে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর, যে এই করিডোর নিয়ে আলাপ করছেন বা অগ্রগতি এগুলো কাজকর্ম করছেন, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টার সাথে মিটিং করছেন। পিএসও এর মধ্যে গত পরশু কক্সবাজারও গিয়েছিলেন পিএসও, দ্যাট মিনস প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তিনি কক্সবাজার গিয়েছিলেন, গিয়ে আবার সেদিনই ফিরে এসছেন। অর্থাৎ হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে পিএসও কামরুল হাসান কাজ করছেন, নিরাপত্তা উপদেষ্টা কাজ করছেন, সেনাপ্রধান কিছুটা পর্যবেক্ষণ করছেন, সেনাপ্রধানও কাজ করছেন। তবে সব কথার শেষ কথা, এখন পর্যন্ত যেটি খবর ক্যান্টনমেন্টের বা সেনাবাহিনীর, সেটি হচ্ছে যে সেনাবাহিনী কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ। আজকে হঠাৎ করে জরুরি পরিস্থিতি ক্রিয়েট হলো, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো, এবং খবর আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এমনকি উপদেষ্টা পরিষদের বৈঠকে, আমি গতকালকের ভিডিও বলেছি, উপদেষ্টা পরিষদের বৈঠকের আগে সেনাপ্রধান যমুনাতে গিয়েছিল না, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এখানে নিষিদ্ধ করবার ফলে এই যে যারা নিষিদ্ধকারী, তাদের তো একটু সাহস বেড়ে গেল, আত্মবিশ্বাসটা স্বাভাবিকভাবেই বেড়ে গেল। তারা তো এখন ভেবে নিতে পারে যে মহামান্য রাষ্ট্রপতিকেও এখন অপসারণ করা যাবে, সংবিধানকে ছুঁড়ে ফেলানো যাবে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ করা যাবে। আসলে কি করা যাবে? এই জায়গায়, সব জায়গায় তো আসলে হাত দিতে হয় না। সব জায়গায় হাত দিলে, কোনো কোনো জায়গায় হাত দিলে হাতটা তো পুড়ে যেতে পারে। আমার তো মনে হয় যে পরিস্থিতিটা সেদিকেই যাচ্ছে। দেশের পরিস্থিতি আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে, আওয়ামী লীগের এখন কার্যক্রম নেই, কিন্তু দল আছে, কিন্তু দলকে নিষিদ্ধ করা হয়নি, আমি বারবার বলছি। তো সেই জায়গায় এখন যদি বর্তমানে যারা সরকারের দল কিংবা যারা সরকারপন্থী দেশে বিদেশে সমর্থক আছেন, তারা ডক্টর ইউনূসকে দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে অপসারণ করতে চান বা অবসরে পাঠাতে চান বা যে কোনো একটা ব্যবস্থা, অর্থাৎ তাকে পদ থেকে সরিয়ে দিতে চান। এই উদ্যোগটা নিলে কি হবে? তখন আসলে কে কাকে সরিয়ে দেবে? আমি বারবার একটু আগে যে কথাটা বললাম যে সেনাবাহিনী কিন্তু ঐক্যবদ্ধ জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে অন্ততপক্ষে কমান্ড ব্রেক করেনি যে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে মানি না বা জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থান করব, এমনটা কিন্তু এখন পর্যন্ত এই খবরটা নেই। তো সেই জায়গায় ডক্টর ইউনূস যদি এই ধরনের ঘটনা ঘটাতে যান, এমনকি মহামান্য রাষ্ট্রপতিকেও যদি অপসারণ করতে চান, তাহলেই কিন্তু আমি বারবারই বলছি যে দেশের পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে। সেনাবাহিনী গত 9 মাস যাবৎ দেশের একটা বৃহৎ অংশ সেনাবাহিনী ক্ষমতায় নেই বা ক্ষমতায় আসুক বা দেশে এই যে অচল অবস্থা, এগুলো দূর করবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আসুক, কিন্তু সেগুলো, সেই আশা, জনগণের সেই আশার গুড়ে বালি, আশা পূর্ণ হয়নি। কিন্তু এবার হয়তো পূর্ণ হয়ে যেতেও পারে, কারণ জেনারেল ওয়াকারকে যদি সরাতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবা শুধু জেনারেল ওয়াকার নয়, মহামান্য রাষ্ট্রপতিকেও যদি সরাতে যায়, তাহলেও পরিস্থিতি পাল্টে যেতে পারে। আমরা একটি রাজনৈতিক দলের বেশ প্রশংসা করেছিলাম যে বিএনপি রাষ্ট্রপতি অপসারণ চায় না, সংবিধান বাতিল চায় না, এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধর পরে বিএনপির সুরটা দেখলেন তো? বিএনপি কেমন সুরে কথা বলা শুরু করলো, যেন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। বিএনপি আসলে এতে করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরও হবে সামনের দিকে। যেটি হোক, এখন প্রশ্ন হচ্ছে, দেখার বিষয় যে সামনের সময়গুলোতে কি হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জেনারেল ওয়াকারকে অপসারণ করতে পারে কিনা, রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে কিনা, এবং সেই কর্ম করতে গেলে দেশের এখন যে একটি শাসন কাঠামো দেখছি কি হয় বা কি পরিবর্তন আসে কিনা, সেটিও ঘটতে পারে, ঘটে যেতে পারে।
জেনারেল ওয়াকারকে অন্তত পক্ষে অপসারণ করতে গেলে একটা কিছু ঘটে যেতে পারে। সেটি দেখবার জন্য আমাদের আরও 2-4 দিন হয়তো অপেক্ষা করতে পারে হতে পারে, কারণ এটি যে কোনো সময় ঘটতে পারে। আজকে ঘটতে পারে, কালকে ঘটতে পারে, পরশু ঘটতে পারে। ক্যান্টনমেন্ট অ্যালার্ট কি ঘটছে না ঘটছে, আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটবার পরে একের পর এক ঘটনা ঘটে। যেমন 75-এ একের পর এক ঘটনা ঘটেছিল, অনেক ঘটনা ঘটেছিল খুব কাছাকাছি সময়ের মধ্যে। কিন্তু আজকে 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের পরে কন্টিনিউ 9 মাস হয়ে গেল এই সরকারের বয়স দেখতে দেখতে, 10ম মাসে চলছে। খুব বড় ধরনের ঘটনা বলতে কিছু দেশের স্বার্থবিরোধী ঘটনা ঘটছে, কিন্তু ক্ষমতার পালাবদল বা ক্ষমতার পরিবর্তন খুব দ্রুত হলো না। 10 মাস মানে প্রায় 1 বছর হতে চললো। তো আজকে যদি এই কাজগুলো করতে যায় তাহলে একটা কিছু ঘটে যাবে বলে এটি মনে হচ্ছে। আমি খানিক আগে যেটি বললাম যে আমাদের দেখতে হবে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করব, দেখি কি হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।